নমস্কার, জার্নি অ্যালন স্যাম চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওয় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ কলকাতার নিউ টাউনে দর্শন করব কলিযুগের সবচাইতে ক্ষমতাবান দেবতার মন্দির। এছাড়াও এই মন্দিরের পাশাপাশি আরও কিছু মন্দির আছে, সেগুলিও দর্শন করব। এই মন্দিরে কিভাবে আসতে হবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি আছে, এছাড়াও মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলিযুগের সবচাইতে ক্ষমতাবান দেবতা হলেন বাবা খাটুশ্যামজি। কলকাতার নিউ টাউনে বাবা খাটুশ্যামজির মন্দিরে আসতে হলে কিভাবে আসতে হবে চলুন দেখে নিন। হাওড়া, শিয়ালদা, উল্টোডাঙ্গা, বালি থেকে যে কোনো একটি রুট ব্যবহার করে সহজেই চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। ইকো পার্কের 4 নম্বর গেটটি হলো এই মন্দির যাওয়ার ল্যান্ডমার্ক। এটি হলো ইকো পার্কের 4 নম্বর গেট। আর এই গেটের সামনে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 10-12 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরে। যারা হেঁটে আসতে পারবেন না, তারা ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে থেকে টোটো ধরে নিতে পারেন। টোটোয় উঠে বলতে হবে রাম মন্দির যাব। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে রাম মন্দির আসতে টোটোয় সময় লাগবে 4 থেকে 5 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আর আমি এখন যাচ্ছি হেঁটে। হেঁটে কিছুটা আসার পর রয়েছে ইকো পার্কের 5 নম্বর গেট। এই ইকো পার্কের 5 নম্বর গেট ফেলে সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেট। ইকো পার্কের 6 নম্বর গেট ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে সিলিকন ভ্যালি মোড়। আর এই মোড়টি হলো সিলিকন ভ্যালি মোড়। এই সিলিকন ভ্যালি মোড় থেকে সামনের দিকে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে একটি বজরংবলীর মূর্তি। এটি হলো রাম মন্দির। এই রাম মন্দির যাওয়ার জন্য এই সিলিকন ভ্যালি মোড় থেকে বাঁদিকের রাস্তাটি দিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর সামনের দিকে এগিয়ে এলেই আবারও ডান দিকে আরেকটি রাস্তা প্রবেশ করছে। এই ডান দিকের রাস্তাটি ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রয়েছে একটি ধর্মশালা। এই ধর্মশালায় একটি ফোন নাম্বারও দেয়া রয়েছে। যারা এই ধর্মশালায় থাকতে চান, তারা এই ধর্মশালার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই ধর্মশালার সামনের এই রাস্তাটি দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে রাম মন্দিরের মেন প্রবেশদ্বার। রাম মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনেই রয়েছে অনেক পুজো সামগ্রীর দোকান। রাম মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব মন্দির যাওয়ার জন্য। আর রাম মন্দিরের মেন প্রবেশদ্বারটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনের দিকে কিছুটা এগিয়ে এসে ডান দিকে তাকালেই চোখে পড়বে 151 ফুট উঁচু একটি বজরংবলীর মূর্তি। 151 ফুট বজরংবলীর মূর্তিটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল এবং এই বজরংবলীর মূর্তিটি তৈরি করতে কারিগররা এসেছিলেন জয়পুর থেকে। 151 ফুট বজরংবলীর মূর্তি দর্শন করে সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার পথের ঠিক ডান দিকেই রয়েছে একটি ধর্মীয় পুস্তকালয়। গীতা প্রেস গোরক্ষপুর পুস্তকালয়ের ঠিক পাশেই রয়েছে একটি পুজো সামগ্রীর দোকানও। এই পুজো সামগ্রীর দোকান ফেলে সামনে 2-4 পা এগিয়ে এলেই রাস্তার ডান দিকে তাকালেই রয়েছে 151 ফুট ধ্যানরত অবস্থায় একটি শিবমূর্তি। 151 ফুট ধ্যানরত শিবমূর্তির ঠিক ডান দিকেই রয়েছে মা গঙ্গার একটি মূর্তি। মা গঙ্গা মাছের উপর বিরাজমান। একশো 51 ফুট ধ্যানরত শিবমূর্তি দর্শন করে সামনের রাস্তা দিয়ে এগিয়ে এলেই রাস্তার ঠিক ডান দিকে রয়েছে একটি মূর্তি।
এই মূর্তিটি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা সুরেশজি সাহেল মহাশয়ের। 1978 সালে সুরেশজি সাহেল মহাশয় 200টি জমি কেনেন এবং বর্তমানে এই জমির উপরই মন্দিরগুলি নির্মাণ করেন। মূল মন্দিরের দিকে যাওয়ার পথের ধারেই রয়েছে একটি খাবারের দোকান। বিভিন্ন রকমের মিষ্টি, সিঙাড়া, চা, বিস্কুট ইত্যাদি নিরামিষ খাবার এই দোকান থেকে পেয়ে যাবেন। মূল মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে একটি সুন্দর প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের উপরে আছে শ্রী শ্রী বজরংবলীর একটি মূর্তি। প্রবেশদ্বারের দুই ধারে করা রয়েছে দুদিকে দুটি সিংহ, আর প্রবেশদ্বার দিয়ে ঠিক প্রবেশ করার আগেই ডান দিকে যদি তাকাই তাহলে রয়েছে এখানকার মন্দির চত্বরের হাত মুখ ধোয়ার জন্য কল ও বাথরুম চত্বর। মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনের দিকে 2-4 পা এগিয়ে এসে ডান দিকে তাকালে রয়েছে একটি গাছ, আর এই গাছের নিচে করা রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। এই গাছের নিচে থাকা বিভিন্ন দেবদেবীর মূর্তির ঠিক পাশেই রয়েছে একটি বিশালাকার রঙিন রথ। এই রঙিন রথের মধ্যে বিরাজমান স্বয়ং সূর্যদেব, আর রথটিকে টেনে নিয়ে যাচ্ছে মোট 7টি ঘোড়া। বিশালাকার রঙিন রথের পাশেই রয়েছে একটি প্যাসেজ। এই প্যাসেজটি হলো রাম মন্দির যাওয়ার জন্য। এই প্যাসেজের পাশেই রয়েছে নীলবর্ণের দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি, সামনে রয়েছে নন্দী মহারাজ। এই বিগ্রহের সামনের দিকে মোমবাতি জ্বালানো ও ধূপ দেওয়ার জায়গা করা রয়েছে। শিবমূর্তির পাশেই রয়েছে জিনমাতার মন্দির, আর জিনমাতার মন্দিরের সামনেই রয়েছে একটি শ্রীফলের গাছ। জিনমাতার মন্দিরের ঠিক সামনেই রয়েছে কলিযুগের সবচাইতে ক্ষমতাবান দেবতার মন্দির। কলিযুগের সবচাইতে ক্ষমতাবান দেবতা হলেন বাবা খাটু শ্যামজি। মূল মন্দিরের প্রবেশপথের সামনে সাদা মার্বেলের একটি গেট করা রয়েছে। এই সাদা মার্বেলের গেটের মধ্যে নানান কারুকার্য করা রয়েছে, আর গেটের দুপাশে মার্বেলের উপর খোদাই করা দুটি প্রহরী দাঁড়িয়ে রয়েছে। কারুকার্য করা গেটের সৌন্দর্য যেন মনোমুগ্ধকর। মূল মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের বাইরের যে কারুকার্যগুলো আছে সেগুলো দেখে নিই। মন্দিরের বাইরের দিকের দেওয়াল সাদা মার্বেল দিয়ে তৈরি। মার্বেলের উপর বিভিন্ন কারুকার্য করা রয়েছে এবং কারুকার্যগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। শ্বেতপাথরের উপর এই নিখুঁত কারুকার্যগুলি নাগারা শিল্পরীতির নিদর্শন বলা যেতে পারে। মন্দিরের বাইরের দিকে জানালার ঠিক উপরের দিকে একটি ডিজাইন করা রয়েছে। এই ডিজাইনটি নাগারা শিল্পরীতির একটি বড় নিদর্শন, আর এই ডিজাইনের নিচের দেওয়ালে খোদাই করা রয়েছে জয় শ্রী শ্যাম। এবার মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দিরের উপর দিকে তাকালে রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি, আর এই ঝাড়বাতির চারিপাশে একটি স্ট্রাকচার করা রয়েছে, যে স্ট্রাকচারে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা রয়েছে। পুরো স্ট্রাকচারটি বিভিন্ন কারুকার্য করা ও চিত্রের দ্বারা সাজানো রয়েছে। উপরের দিকে স্ট্রাকচারের ঠিক মাঝ বরাবর একটি গোপাল ঠাকুরের বিগ্রহ করা রয়েছে। মূল গর্ভগৃহের ভিতর বাবা খাটু শ্যামজি বিরাজমান। খাটু শ্যামজি বাবার বাঁদিকে রয়েছে
হনুমানজির একটি মূর্তি। খাটুশ্যামজি বাবার ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। বাবা খাটুশ্যামজিকে মোট 5 বার আরতি করা হয়। মঙ্গল আরতি করা হয় ভোর 5টায়, সিঙ্গার আরতি করা হয় সকাল 9টায়, ভোগ আরতি দেওয়া হয় দুপুর 12টায়, সন্ধ্যা আরতি দেওয়া হয় সন্ধ্যা 7:30টায়, আর শয়ন আরতি দেওয়া হয় রাত 9টায়। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরের পাশ দিয়ে একটি প্যাসেজ করা রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের ডান দিকের বাইরের দেয়ালে একটি মন্দির করা রয়েছে। মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ ও সামনে রয়েছে নন্দী মহারাজ রয়েছে। এছাড়াও আরও 3টি দেবদেবীর বিগ্রহ। মূল মন্দিরের গর্ভগৃহের বাইরের দেয়ালে বিভিন্ন কারুকার্য করা রয়েছে এবং মন্দিরের ভিতরের চারিদিক খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, যা মন্দিরের ভিতরের পরিবেশ শ্রীবৃদ্ধি ঘটেছে। মন্দিরের গর্ভগৃহের বাইরের মেঝেতে বসার জন্য কার্পেট পাতা রয়েছে। বাবা খাটুশ্যামজিকে মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহের সামনে বসে আছেন 2 পুরোহিত মহাশয়। আপনারা পুজো দিতে চাইলে মন্দিরের গর্ভগৃহের সামনে এসে পুজো দিতে পারেন। বাবা খাটুশ্যামজির গর্ভগৃহকে যাতে প্রদক্ষিণ করতে পারে ভক্তরা, তার জন্য গর্ভগৃহের পাশ দিয়ে একটি প্যাসেজ করা রয়েছে। ভগবান খাটুশ্যামকে কলিযুগের সবচেয়ে ক্ষমতাবান দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তরা ভক্তি ভরে মনে মনে যা প্রার্থনা করেন তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই খাটুশ্যামজি। তাই খাটুশ্যাম ভগবানকে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস। খাটুশ্যামজির পরিচয়টা একটু এবার জেনে নেওয়া যাক। ভীমের পুত্রের নাম ছিল ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্রের নাম ছিল বার্বরিক। এই বার্বরিকই খাটুশ্যাম নামে পরিচিত। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ বার্বরিককে কলিযুগের বার্বরিকের পুজো হবে বলে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার পুজো হলেই আমার পুজো বলে গণ্য হবে। আবার এটাও বলেন যে কলিযুগে তুমি খাটুশ্যাম বলে পরিচিত হবে। এরপরই শ্রীকৃষ্ণ বার্বরিককে নিজের নাম প্রদান করেন এবং সেই কারণেই বার্বরিককে অপর নাম শ্যাম। কথিত আছে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানবকে কৃপা করেন বাবা খাটুশ্যামজি, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বলদের পক্ষে তিনি অবিরাম লড়াই করবেন ও তাদের জিতিয়ে দেবেন। বাবা খাটুশ্যামজির মন্দির প্রথম রাজস্থান রাজ্যের সিকর জেলায় অবস্থিত, আর এখন কলকাতার নিউ টাউনে নবনির্মিতভাবে খাটুশ্যামজির মন্দির নির্মাণ করা হয়েছে। বাবা খাটুশ্যামজির মন্দির দর্শন করে মন্দির থেকে বাইরে বেরিয়েই সামনেই রয়েছে জিন মাতার মন্দির। জিন মাতা মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে মন্দিরের সামনের কারুকার্যগুলি একটু দেখে নিই। জিনমাতা মন্দিরের সামনের কারুকার্যগুলি দেখা হলো, এবার মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের ভিতর প্রবেশ করেই সামনেই রয়েছে জিনমাতার মূর্তি। এই মূর্তিটি হলো জিন মাতাজির মূর্তি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই মন্দিরের ভেতর সন্ধ্যা আরতি চলছে। জিন মাতাজির মন্দির দর্শন করে জিন মাতাজির মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে বালাজি বাবসা মন্দির। ভগবান শ্রী বালাজি বাবসা মহারাজ ভগবান শ্রী হনুমান বা বজরংবলীর অবতার হিসেবে পূজিত হন। ভগবান শ্রী বালাজি বাবসার মন্দির ভারতের রাজস্থানের রাজ্যের চুরু শহরে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহের ঠিক মধ্যিখানে রয়েছে বালাজি বাবসা মহারাজের বিগ্রহ। তাঁর ঠিক বাঁদিকে আছেন পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ, আর তাঁর ঠিক ডান দিকে রয়েছেন মা শেওয়ালির বিগ্রহ।
শ্রী বালাজি বাবুসা মহারাজের গর্ভগৃহের ঠিক বাঁদিকে তাকালেই রয়েছে একটি বড় শিবলিঙ্গ, আর এই বড় শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে একটি ত্রিশূল, আর শিবলিঙ্গের নিচের দিকে রয়েছে নন্দী মহারাজ। বালাজি বাবুসা হলেন শ্রী শ্রী বজরংবলীর এক অবতার। ভক্তরা বলে থাকেন কলিযুগের অবতার হলেন এই বালাজি বাবুসা। শ্রী বালাজি বাবুসা মন্দির থেকে এবার যাব রাম মন্দিরের দিকে। মন্দিরে আসার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকে তাকালেই রয়েছে বিশালাকার একটি রঙিন রথ, যে রথটি সূর্যদেব বিরাজমান। এই রথের পাশ দিয়ে একটি সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উঠে এলেই রয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ। সিঁড়ি দিয়ে উঠে এলাম রাম মন্দিরের গর্ভগৃহে, আর গর্ভগৃহের সামনে আসতেই গর্ভগৃহের ভিতরটি দেখছি কাঁচ দ্বারা নির্মিত। গর্ভগৃহের তিনটি অংশ। প্রথমের গর্ভগৃহে রয়েছেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী। মধ্যিখানের গর্ভগৃহে রয়েছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ ও মা সীতার বিগ্রহ। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ ও মা সীতার বিগ্রহের ঠিক ডান দিকে গর্ভগৃহে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধিকার বিগ্রহ। এছাড়াও এই রাম মন্দিরের ভেতরে আরও অনেক বিগ্রহ রয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।